স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। ঈদের আনন্দের বড় এক মাধ্যম ছায়াছবি, তাই এই দিনে নতুন ছবি মুক্তির মিছিল অন্য সময়ের চেয়ে বড় হয়। ঈদ সামনে রেখে চলচ্চিত্র পাড়ায় এখন তারই নিদর্শন। এ সময়ের জনপ্রিয়তম চিত্রনায়ক শাকিব খানের চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এইবার, তাই ঈদের ছবি পেয়েছে এক নতুন মাত্রা। বড় পর্দার মেগাস্টার, সুপারস্টার আর সুপার হিরোইনদের ঈদ নিয়ে আজকের আয়োজন হিরোর ঈদ, এবং আমরা সৌভাগ্যবান যে আমরা সঙ্গে পেয়েছি মেগাস্টার নামটি যেই চলচ্চিত্র নায়ক প্রযোজকের সঙ্গে জড়িয়ে আছে সেই চলচ্চিত্র ব্যক্তিত্ব আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বলকেও। আমাদের সঙ্গে আরও যোগ দিবেন কিছুক্ষণের মধ্যে অপু বিশ্বাসও। শাকিব খান, উজ্জ্বল, আপনাদের দুজনকেই অনেক স্বাগত। আমি প্রথমে উজ্জ্বল ভাই আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি জানেন যে শাকিব এবার চলচ্চিত্র প্রযোজনায় আসছে, নায়ক হিসাবে আপনি নায়ক শাকিবের কি কি বড় ত্রুটি দেখতে পান? আগে একটু প্রশংসা করে নেই, আগেই ত্রুটির কথা বললে এটা কেমন দেখা যায়। ও মনে করবে যে উজ্জ্বল ভাই আমাকে এভাবে ইয়ে করতেছে। শাকিব খান কারো উপরে রাগ করে এরকম মনে হয় না? না না না, রাগ করতেই পারে। আমার মনে হয় আগে একটু প্রশংসা করে নেই। আমরা আমাদের বাংলাদেশ মুভি ওয়ার্ল্ডে এই প্রথম বোধহয় একজন কমপ্লিট হিরো বলতে যা বোঝায় এরকম একটি ছেলেকে আমরা পেলাম। হি ইজ এ কমপ্লিট হিরো, শাকিব খান। কমপ্লিট হিরো বলতে হি ইজ অ্যান অ্যাক্টর, গুড অ্যাক্টর, পারফর্মিং এনিথিং। একটা ছবিতে যা যা প্রয়োজন, অভিনয় প্রয়োজন, নাচ গান প্রয়োজন, অ্যাকশন দৃশ্য প্রয়োজন। আমার মনে হয় যে এই সব কিছুর একটা সমন্বয় বহুদিন পরে আমরা একটা ছেলের মাঝে পেয়েছি, সে হলো শাকিব খান। আর শাকিব খান খুব এ ব্যাপারে খুব কনসিয়াস এবং কেয়ারফুল। সে জানে এটা, এই ব্যাপারটাও জানে উনি যে ভালো অভিনেতা এবং উনি যে ভালো মানে কমপ্লিট নায়ক বলতে যেটা বোঝায়, নাচে গানে, হ্যাঁ, এটাও জানে। এবং জানার জন্যই বোধ হয় ও নিজেকে একটু কম কম করে ব্যবহার করতে দেয় টু দি অডিয়েন্স অর টু হিজ ফ্যান্স। মানে হলো ইন্টারেস্টিং, ধরেন হি ইজ দ্য ওয়ান ফার্স্ট হিরো বাংলাদেশের, যে নায়ক একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আগে ছিল, আমাদের সময় ছিল, রাজা ভাই ছিল, আমরা যারা যারা করেছি, কিন্তু সেইভাবে আমরা ডমিনেট করতে পারি নাই অন দ্য হিরোইন। নায়িকারা সবসময় প্রযোজক পরিচালকের একটা খুব আপন থাকতো আর কি। কিন্তু এই শাকিবকে দেখলাম যে সে আমাদেরকে সেই জিনিসটা উপলব্ধি করিয়েছে যে নো, হিরো ইজ এ হিরো। তো এগুলো আছে। আর ত্রুটি যেগুলো আমি জানি না, কিন্তু আমি লোক মুখে শোনা, আমার পত্রিকায় পড়া কিংবা বিভিন্ন সোর্সের মাধ্যমে যেটুকু আমরা জানতে পারি আর কি, আপনাদের ভাষায় বিশ্বস্ত সূত্রে যে সমস্ত জানা যায়, সেটা হলো ও একটু নাকি লেটে আসে। হ্যাঁ, আজকে একটু এটা দিয়ে শুরু করলাম। আরেকটা চেয়ার তো দেখছেন খালি আছে। আমাদের সঙ্গে আসলে অপু বিশ্বাসের আসার কথা আমি জানি না, আমার ধারণা আসছেন। শাকিব আসছেন না উনি? হ্যাঁ, উনি এসে আই থিংক উনি রেডি হচ্ছেন। আচ্ছা, উনি একটু রেডি হচ্ছেন। তো এইটা তো ধরেন নায়িকার ব্যাপার একটু কনসিডার করাই যায়, মেয়ে যখন একটু সেজে বুঝে আসবে, সুন্দর হবে। আর শাকিবের যেটা বললাম আর কি, তো এটা আমার মনে হয় না যে ইন্টেনশনাল। অ্যাকচুয়ালি হয় কি, যে যখন লাইমলাইটে থাকে, আমাদের আপনি যেমন এয়ার কন্ডিশন স্টুডিওর মধ্যে বসে ক্যামেরার সামনে সুন্দর একটা পরিবেশের মধ্যে কাজ করছেন, আমাদের কিন্তু পর্দায় যেভাবে দেখানো হয় আসলে ওয়ার্কিং এরিয়া ইজ টোটালি ডিফারেন্ট, তাই না শাকিব? আপনি মনে করেন জঙ্গলে যাচ্ছে, পাহাড়ে যাচ্ছে, স্টুডিওতে কাজ করছে, এবং ডাইরেক্টর যা বলছে পুঙ্খানুপুঙ্খরূপে তাকে সেটা মেনে নিয়ে নিজের মতো করে করছে। তো হয় কি, সকাল থেকে রাত্রি পর্যন্ত একটা মানুষ যদি বিরামহীন ভাবে কাজ করতে থাকে, এরপরে যেটুকু রেস্ট নেয়, রেস্ট নেওয়ার পরে যখন সে আবার নেক্সট জায়গায় যায়, তো সেখানে একটু দেরি হতেই পারে। এটা আমার মনে হয় যে বরাবরই ছিল। তো এটা আমি খুব বড় একটা কিছু মনে করি না। আর ত্রুটি বলতে, যদি ভালো কাজকে ত্রুটি বলা হয় তাহলে পরে ত্রুটি সেটা হলো যে হি ইজ এ গুড লুকিং। আমাদের নায়িকা এসে গেছে, তো এখন ওনাকে ওয়েলকাম করেন। হ্যাঁ, না, আমি ওয়েলকাম করব, আপনি কন্টিনিউ করেন, আমি একটু শাকিব খানের কাছে যাব আগে। আচ্ছা,
যে আপনি বলছেন যে যেহেতু ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে আসলে কাজ করতে হয়, তো সেটা তো আসলে একটা বিপজ্জনক। আমি একটু শাকিব খানের মুখে একটা কথা শুনি যে শাকিব খান প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন, একটু ভয় ভয় লাগছে টাকা উঠে আসবে কিনা। ধন্যবাদ খালেদ ভাই, আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। আই থিঙ্ক আমার মনে হচ্ছে যেটা যে আজকের হিরো হচ্ছে আপনি। না, এটা তো আপনি প্রযোজক যখন হইছেন তখন তো নিশ্চয়ই আমার জন্য এটা খুবই সুখবর, যেহেতু একটা প্রযোজকের মুখে এটা শোনা যাচ্ছে। যে বিষয়টা ছিল যে আজকে আপনি দেখেছেন যে আমার মনে হয় যে এই অনুষ্ঠানে আমি যতবার এসেছি, দিস দ্য ফার্স্ট টাইম যে আমি একটু লেটে আসলাম। বরাবরই মনে হয় বরাবর এই অনুষ্ঠানটা গার্ডিস একটু অপু নিশ্চয়, অপুকে এখন নিশ্চয় পরিচয় করা দিতে পারে, অপুর জন্যই নিশ্চয় আপনারা এতক্ষণ লেট হলো। না, অপুর জন্য আমার লেট ছিল না, আমার লেট ছিল হচ্ছে আমার যেহেতু আমার এখন দুটো ডিউটি পালন করতে হয়। এক হচ্ছে আমি হিরো, আগে যেমন হিরো ছিলাম, ওকে ফাইন, মুভি রিলিজ হচ্ছে, আমার কোনো টেনশন ছিল, বাট সেই অর্থে আমাকে প্রযোজকের দায়িত্ব আর পালন করতে হতো না। আমি আসতাম, আমি আমার মতো সমস্ত ছবির প্রচারণায় যেতাম, ইন্টারভিউ দিতাম, বা আমি বাসায় বসে খবর নিতাম বা বিভিন্ন জায়গায় মুভ করতাম, বাট এইভাবে ছিল না। এখন আমাকে যেমন হচ্ছে প্রত্যেকটা বিষয়ে আমাকে খবর রাখতে হয় যে আমার হচ্ছে আমার ফুটেজ দেশের বাইরে থেকে ঠিকমতো পৌঁছলো কিনা, ডিআই করা ফুটেজগুলো ঠিকমতো লাগছে কিনা, পাবলিসিটি ঠিকমতো, পোস্টার বেরোচ্ছে কিনা ঠিকমতো লাগছে কিনা, ব্যানার বেরোচ্ছে কিনা, হল কত হচ্ছে, কি হচ্ছে, রেন্টাল কি হচ্ছে, এই যে প্রত্যেকটা পুঙ্খানু যে হিসাবগুলো নেয়া, আর এর যে একটা টেন্স কাজ করে। আর যেহেতু সবাই বলছে যে যেহেতু এটি বর্তমান প্রেক্ষাপটের অনেক ব্যয়বহুল একটি ছবি, অনেক টাকা লগ্নি করেছি, টাকা নিয়ে একটু টেনশন আছে তাইলে? টেনশন অবশ্যই থাকবে, টাকা নিয়ে একটু টেনশন আছে থাকবে। না, আমরা অবশ্য মানে যতটুকু জানি আর কি, আপনার আগের কাজ থেকে আপনার ছবি নিশ্চয়ই ব্যবসা সফল হবে, আমাদের সবারই এটি প্রত্যাশা ইনশাআল্লাহ। এবং আমি না, আমার গোটা ইন্ডাস্ট্রি খুব আশাবাদী যে এই ছবিটি অনেক ব্যাপক ব্যবসা সফল হবে। এবং এই যে বড় ছবি মিন্স হচ্ছে লেন্থে বড় বাজেটের ছবি। তো এই যে বড় ছবির যে জয়কার, বড় ছবির যখন জয়কার হয় তখন কিন্তু বাজেট যখন বাড়ে, ছবি কিন্তু অনেক ভালোভাবে করা যায়, প্রযুক্তির ব্যবহারটা সেখানে ভালোভাবে হয়, প্রচারটা ভালোভাবে হয়, এন্ড দেন মার্কেটটা অনেক ওয়াইড হয়। সেই ক্ষেত্রে কিন্তু লাভবান একজন প্রযোজক না, সেই ক্ষেত্রে লাভবান শিল্পী, কলাকুশলী, সেই ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন হল, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু সকল মানুষই লাভবান হয়। তো সেই ক্ষেত্রে সকলেই চায় যে ইন্ডাস্ট্রি অনেক বড় হোক, বড় বড় ছবি হোক। আজকে পার্শ্ববর্তী বাংলা ইন্ডাস্ট্রিতে যেমন 6 কোটি টাকা হচ্ছে তাদের রেগুলার মুভি, আজকে আমরা এখানে 3 কোটি টাকা খরচ করতে গেলেই আমাদের কিন্তু হিসাব করতে হয় যে 3 কোটি টাকা খরচ করে ফেললাম, এখন এই টাকাটা আমার কিভাবে রিকভার হবে। যাই হোক, আই থিঙ্ক আমি এবং মানে আমার প্রদর্শক যারা আছেন, আমার হল মালিক, আমার প্রদর্শক যারা আছেন, ডিস্ট্রিবিউটর যারা আছেন, বুকিং এজেন্ট যারা আছেন, প্রদর্শক মহলে সবাই এত আশাবাদী এই ছবিটাকে নিয়ে। এবং আমি একটা কথা যেটা বলতে পারি যে বাংলাদেশের আমার করা এই পর্যন্ত মানে সর্বোচ্চ হল নিয়ে এই ছবিটি রিলিজ হচ্ছে। আচ্ছা, ডিজিটাল হল আমাদের দেশে যেহেতু খুব অল্প, তো সেই ক্ষেত্রে এটা একটা মানে বিশাল একটা জয়ের ব্যাপার যে শুরুতেই কিন্তু সবাই খুব আনন্দিত যে সর্বোচ্চ হল নিয়ে ছবিটি রিলিজ হচ্ছে বাংলাদেশের এই ইতিহাসে। না, এটা নিঃসন্দেহে খুব খুশির খবর। অপু, আপনার ঘড়িটা খুব সুন্দর। কিন্তু মানে আমার খুব মানে কৌতূহল আর কি, এটা কাজ করে? হ্যাঁ, কাজ করে। হ্যাঁ, এখন আমি একটা কথা জিজ্ঞেস করি, না, এই জন্য আমি আপনার নজর গেল, এইজন্য আমি ডান হাতে পড়ে ঘড়ির দিকে নজর গেল, আর কিছু না? না, মানে ঘড়িটার দিকে প্রথমে নজর গেল কারণ হচ্ছে যে সময়টা একটা না আমার মনে হয় বাসার ভয়, বাসার ভয় একটু আছে। বাসার ভয়। আমি যদি আগে জানতাম যে একাল আর সেকাল আমি মাঝখানে থাকবো, তাহলে তুমি সবচেয়ে আগে আসতাম। ও আই সি, তার মানে হচ্ছে যে আপনি কি জানতেন যে আপনি একা থাকবেন, আপনি একা থাকবেন, সেজন্য আপনি দেরি করে আসছেন। খুবই ভালো হয়েছে। যাই হোক, ঈদের ছবি নিয়ে কথা বলার সময় আমি একটু আবার উজ্জ্বল ভাইয়ের কাছে ফিরে আসি একটা সিরিয়াস কোশ্চেন নিয়ে। এবার ঈদে যে 4টি ছবি মুক্তি পাবে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ছবিগুলোর নাম সবগুলো ইংরেজি শব্দ দিয়ে। হিরো দ্য সুপারস্টার, মোস্ট ওয়েলকাম টু, হানিমুন, আই ডোন্ট কেয়ার। এইটার মানে কোনো বিশেষ কারণ কি আছে, বা কেন এইটা, বা নাকি কাকতালীয়? এটা আমার মনে হয় কাকতালীয় ব্যাপারই। এটার বিশেষ কিছু না, মানে এখন সময়ের সঙ্গে সঙ্গে সব তো পরিবর্তনশীল। এখন এই নামই বলে দেয় যে আমরা এই ইংরেজি শব্দ ব্যবহার করলে
এটা যখন প্রনাউন্সিয়েশন করা হয় হিরো দি সুপারস্টার, এটা কিন্তু বাংলাই মনে হয়, এটা ইংরেজি শব্দ মনে হয় না। হানিমুন, এই বিয়ের পরে হানিমুনে কোথায় যাবে, তো এটা তো ইংরেজি ভাবে না, আমরা কিন্তু বাংলাতে ব্যবহার করছি আর কি। আর আই ডোন্ট কেয়ার, এটা হয়তো কলকাতায় ঝগড়াঝাটি হতে দেয়, ড্যাম ইট আই ডোন্ট কেয়ার। আচ্ছা, তো আমার মনে হয় সেই সব থেকে উদ্বুদ্ধ হয়ে হয়তো মানে এটা প্রায় বাংলার মধ্যে চলে বাংলার মধ্যে চলে আসছে, চেয়ার টেবিলের মতো আর কি। চেয়ার টেবিলের মধ্যে এটা চলে আসছে। যেমন একটা মজার গল্প আছে আর কি, সেরকম যে ওই ইউনিভার্সিটি এক রিক্সাওয়ালায় করে যাচ্ছে, যে বলে ভাই আমাকে বিশ্ববিদ্যালয় নিয়ে চলো, বলে বিশ্ববিদ্যালয়, বলে যে ইউনিভার্সিটি, তুমি বলবেন না যে ইউনিভার্সিটি, ইংরেজি বলেন কেন, ইংরেজি বলেন কেন, ইংরেজি কেন বলেন? ইংরেজি কেন এরকমই বলেন আর কি, আমাদের এটা আমার মনে হয় এরকমই হবে। অপু, একটা ব্যাকআপ প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ঈদে ববি অভিনীত দুটি ছবি মুক্তি পাচ্ছে, আই ডোন্ট কেয়ার, হিরো দ্য সুপারস্টার। আপনার ছবি হিরো দ্য সুপারস্টার, একটু কি পিছিয়ে পড়লেন ববি থেকে? না, আমার তো মনে হয় যে আগে যখন ঈদে ছবি রিলিজ হতো 3-4টা করে, ওটা মনে হয় পেছানো ছিল। আচ্ছা। আর এখন যেহেতু একটা রিলিজ হচ্ছে, এটা মানে আমি এগিয়ে আছি, কারণ আচ্ছা। হয় যে আমার যে দর্শকগুলো থাকে, যখন আমার ছবি 2-3টা রিলিজ হয়, তখন কিন্তু দর্শক কিন্তু ভাগ হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। আর ভাগ হয়ে যাওয়া হয় কি, যে ছবিগুলো আমার ছবি আমাকে কম্পেয়ার করছে, যে ওটা বেশি হচ্ছে কম হচ্ছে, তখন মানে মানুষ বুঝতে পারেন না যে অ্যাকচুয়ালি কেন হচ্ছে। সো আমি মনে করি যে এখন আমি এগিয়ে আছি, যে একটা ছবি রিলিজ হচ্ছে, কেন আগে হতো 2-3টা, আগে 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 হ্যাঁ দুটি- আগে কেন 2-3টা হতো। সাকিব খানের ক্ষেত্রে তো ব্যাপারটা আরেকটু, আপনার তো একসাথে ঈদে সবগুলি ছবি আপনার মুক্তি পেত, এবার একটা মানে এবার একটাই মুক্তি পাচ্ছে, সেটা ইনফ্যাক্ট আমি আসলে আমি অনেক বছর ধরেই চাচ্ছিলাম যে একটা স্টারের একটা ফেস্টিভ্যালে একটা মুভি রিলিজ হবে ওয়ার্ল্ডের সব জায়গাতেই, সব দেশেই, সেটাই কিন্তু অনেক বড় ব্যাপার হয়ে যায়, যে ফেস্টিভ্যালে একটা স্টারের একটা মুভি রিলিজ হবে, একটা মুভি। তা আমাদের এখানে আমি আগেও বলেছি যে আমি ইন্ডাস্ট্রির স্বার্থে আমি অনেক ছবিতে কাজ করেছি। আমি মান, গুণগত দিক বা আমার কেরিয়ার, এই সমস্ত কোনো কিছুর তোয়াক্কা না করে শুধুমাত্র ইন্ডাস্ট্রি ডেভেলপ হোক, অনেক ছবি দরকার হলে, এই জন্যই আমাকে অনেক কাজ করতে হয়েছে। দেখা গেছে যে প্রতি ঈদে আমার বিগত দিনের ঈদে 4টা-5টা এরকম ছবি রিলিজ হয়েছে কমপক্ষে, এবং থ্যাঙ্কস গড যে আমার প্রতিটি ছবি অ্যাটলিস্ট ভালো গেছে। ঈদ উপলক্ষে মানুষ সবগুলো ছবি দেখেছে। আপনি বিনয় করে বলছেন আপনার ছবি আসলে সবগুলোই ভালো গেছে, এতে কোনো। বাট একটা জিনিস যেটা ছিল, যে আজকে যখন হিরো দ্য সুপারস্টার রিলিজ হচ্ছে, সেখানে আমি না, গোটা ইন্ডাস্ট্রি কিন্তু গর্ব করে বলতে পারে যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে সর্বসংখ্যক সিনেমা হল নিয়ে এবং সর্বোচ্চ রেন্টাল নিয়ে ছবিটি রিলিজ হলো। ইদানিং এই সময়ে, আমার এই সময়, আগের প্রজন্ম না, আমার এই প্রজন্মে আমি অ্যাটলিস্ট বলতে পারি যে, এবং সবাই অ্যাটলিস্ট এক বাক্যে বলছে যে মুভি তো এমনই হওয়া উচিত, হিরোর মুভি রিলিজ হবে একটাই রিলিজ হবে, একটাই এরকম হবে, আমরা বিজনেস করব, দেখা যাবে এরকম। সাকিব, আপনি নিশ্চয়ই জানেন যে আপনি আসলে আমাদের দর্শকদের অনেক ধরনের মনে অনেক রকম প্রশ্ন দেখা দেয়, তো আমি সব প্রশ্নগুলি নিতে পারবো না, তবে একটি বিষয়ে বেশ কয়েকজন প্রশ্ন করছেন, তো আপনি যদি একটু বলেন। আমার অবশ্য প্রশ্নটি করতে একটু অস্বস্তি লাগছে যে আপনার কানের দুলগুলি নিয়ে কিছু বলবেন কিনা, দর্শক বলতে চাইছেন এটা কি কান পুরানোর পরে করা হয়েছে না? না, যে বিষয়টা ছিল যে এই যে আজকের যে গেটআপটা, এই গেটআপটা আসলে হচ্ছে আমার হিরো দ্য সুপারস্টারের একটা গেটআপ। আজকে এই স্পেশাল এই শোতে আসবো, আমার ছবির প্রমোশন আমি একটু চান্স নেব না, সেটা তো আর হয় না। তো যেহেতু এই অনুষ্ঠানটি বাংলাদেশের খুব জনপ্রিয় একটি অনুষ্ঠান, আমাদের সকলের পছন্দের একটি অনুষ্ঠান, তো সেই ক্ষেত্রে আমি আর চান্সটা ছাড়তে আর চিন্তাও করিনি। বাট সামহাও আজকে আমি উইদাউট মেকআপ এবং আমার ড্রেস, আমার হেয়ার, আমার কিছুই ঠিক করতে পারিনি। এই ব্যস্ততার জন্য আমি গাড়িতেই ড্রেস পরেছি, কানের দুল হয়তো উল্টাপাল্টা হয়ে গেছে। না, আপনাকে ভালো লাগছে। পার্ট অফ মাই সিনেমা। আচ্ছা, এটা পার্ট অফ মাই অন্য, মানে এটা আপনার ক্যারেক্টারটার জন্য প্রয়োজনীয়, মানে এটা আপনার লাইফস্টাইলের না, আমার লাইফস্টাইলের অংশ না। আমরা এটা বিরতি নিচ্ছি উজ্জ্বল ভাই। অপু, সাকিব খান আপনাদের সঙ্গে আবার একটু কথা বলার জন্য আমরা ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আজকে দর্শকদের মধ্যে যে প্রশ্নটি আসলে আমরা যখন সামাজিক ওয়েবসাইটে ব্যাপারটি দিয়েছিলাম, তারপর থেকে যে প্রশ্নটি কমন, সেই প্রশ্নটি উজ্জ্বল ভাইকে দিয়ে একটু শুরু করতে চাই। এই প্রজন্মে সাকিব খান একাই টেনে নিয়ে গেছেন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে বেশ কয়েক বছর, গত কয়েক বছর ধরে আবার অনন্ত জলিল তার সঙ্গে যুক্ত হয়েছেন। আপনি মানে এই দুইজনের তুলনা যদি আপনাকে করতে বলা হয়, আপনি কিরকম ভাবে করবেন? ওয়েল, ইটস এ ভেরি ডিফিকাল্ট কোশ্চেন, কিন্তু তুলনা করতে পারি। আমি তো আগেই বলেছি সাকিব ইজ এ কমপ্লিট হিরো।
এটা অবশ্যই আমি অনন্তর ব্যাপারে বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, হি ইজ এ হিরো, হি ইজ অ্যাকসেপ্টেড, এভরিথিং ইজ অল রাইট, বাট হি হ্যাজ টু বি সিন ইয়েট, যে সে কতটুকু করতে পারে, তার স্থায়িত্বকাল এবং সে পর্দায় কিভাবে নিজেকে জীবিত রাখতে পারে, এটা একটা দেখার বিষয় আছে। আচ্ছা, যেটা সাকিব অলরেডি পরীক্ষা দিয়ে সে পাশ পাস করে গেছে উইথ স্টার মার্ক। অপু, আবার সেই পুরনো প্রশ্ন, যতবার আপনি আসেন ততবার সেই প্রশ্ন করতেই হয়। অপুর সহকর্মী মানেই, সহশিল্পী মানেই শাকিব খান, আপনি অন্য কোনো নায়ক সাথে অভিনয় করছেন না কেন, এই প্রশ্নটি করছেন আমাদের দর্শকরা। ও আচ্ছা আচ্ছা, আসলে এটা খুব কমন একটা কোয়েশ্চেন, আর অ্যান্সারটা খুব কমন। সেটা হচ্ছে যে আমি তো যখন ফার্স্টে ছবি করা হয়, স্টার্ট করা হয়, তখন তো মান্না ভাই, আমিন খান, তারপর রিয়াজ ভাই, ফেরদৌস ভাই, ইভেন ইমন তো আমার হাত দিয়ে ফার্স্টে সিনেমায় আসা, তারপরে সম্রাট ভাইও আমার হাত দিয়ে ফার্স্টে সিনেমায় আসা। এরপরে যখন তাদের সাথে কাজ করলাম, করার পর বেশ আমি কিছুদিন ব্রেক নিলাম, তখন তো আস্তে আস্তে মানে মান্না ভাই মারা গেলেন, আমিন ভাইও মানে সিনেমা থেকে চলে গেলেন, তারপরে হচ্ছে গিয়ে রিয়াজ ভাই, ফেরদৌস ভাইও অলমোস্ট গন। ইমন কাজ করছে, খুব সিলেক্টিভ কিছু কাজগুলো করছে, যেগুলো হয়তো বা এই মুহূর্তে আমি চাই না ওই ধরনের কাজগুলো করি, যেমন চ্যানেল ভিত্তিক কাজগুলো। তারপরে সম্রাট ভাইও কাজ করছে ভালো। তো এরপরে যারা হিরো আসছে সেটা হচ্ছে যে বাপ্পি, সাইমন, শুভ, তো তারা তো আসছে মাত্র। আবার আমিও তো প্রায় 2 বছর মানে ব্রেক ছিলাম সিনেমা থেকে, তো আবার যখন কামব্যাক করলাম, সাকিবের এত বড় একটা ছবি দিয়ে কামব্যাক করি, দেখি কাজ করি, করতে করতে দেন আবার অ্যাডজাস্ট করে নিব। আচ্ছা, আপনার কাছে আবার আসবো। একটা দর্শক এই মুহূর্তে প্রশ্ন করেছেন যে আপনাকে ঠিক চেনা যাচ্ছে না, আপনি কিভাবে বদলেছেন, সেটা একটু দর্শক আপনার কাছে জানতে চাচ্ছেন। শাকিব খান, আপনার কাছে আমাদের এই প্রশ্নটাও প্রায় কমন, বা মানে এটা ঠিক প্রশ্ন না, আপনার কাছে জানতে চাওয়া যে হিরো দ্য সুপারস্টারের গল্পটা আপনি আমাদেরকে একটু ছোট করে বলবেন কিনা, নাকি এটা সিনেমা হলে গিয়ে মানুষকে দেখতে হবে? আসলে হিরো দ্য সুপারস্টারের গল্প তো আসলে আমি তেমন পার্টিকুলার কিছু বলতে পারবো না, কিছু বলবো না। আচ্ছা, বিকজ একটু কাহিনীটার একটু প্লট, একটু গোটা টিমেরই নিষেধ আছে আচ্ছা, যে গল্পের কোনো প্লট কোথাও কেউ বলবে না। আচ্ছা, বাট এইটুকু বলতে পারি যে হিরো দ্য সুপারস্টার যারা হচ্ছে কমার্শিয়াল, আচ্ছা এন্টারটেইনিং মুভি দেখতে যাদের ভালো লাগে, যারা হচ্ছে মুভি দেখে খুব আনন্দ পেতে চায়, খুব এন্টারটেইন করতে চায়, যে আমি তো সেই সমস্ত দর্শকদের হিরো দ্য সুপারস্টার অনেক আনন্দ দেবে। বিকজ হিরো দ্য সুপারস্টার হচ্ছে মাল্টিটেস্ট মুভি, যেখানে রোম্যান্স, যেখানে সুন্দর সুন্দর গান আছে, সুন্দর সুন্দর লোকেশন আছে, অনেক অ্যারেঞ্জমেন্ট আছে, অ্যান্ড দেন 2 জন হিরোইন আছে, ওয়ান অফ অপু বিশ্বাস সুপারস্টার অ্যান্ড ববি নিউ কামার হিরোইন, অ্যান্ড দেন আদার্স, উজ্জ্বল ভাই আছে, নতুন আপা আছে, যে এই যে মিশা ভাই আছে, অমিত ভাই আছে, এই যে এত আর্টিস্টের সমাগম, অ্যান্ড দেন এত বিগ বাজেটের সমাগম। তো সেইখান থেকে হিরো দ্য সুপারস্টারের এই পর্যন্তই যারা পোস্টার দেখেছে, যারা হচ্ছে ব্যানার দেখেছে, যারা হচ্ছে এই ছবি সম্পর্কে একটু একটু জানে নেটে, তো আই থিঙ্ক সবার মনেই একটা কৌতূহল যে এত শিল্পীর, এত অ্যারেঞ্জমেন্টের সমাগম, ছবিটা কি হতে পারে। দ্যাটস ওয়াই এই ছবিটার কাহিনী আর বলতে চাই না, হলে গিয়ে দেখি ইনশাআল্লাহ সবাই খুব আনন্দিত হবে। একজন দর্শক তিনি প্রশ্ন করেছেন যে অপু আপা আসার পর থেকে সাকিব ভাইয়ের দিকে তাকাচ্ছেন না কেন, দুজনের মধ্যে কি ঝামেলা চলছে কিনা? না না না, আসলে আমার হেয়ার স্টাইলটা এইভাবে করা, তো এইভাবে তাকাইতে গেলে যদি চোখ ঢেকে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আগে সিনিয়রকে প্রায়োরিটি দিতে হয়। আর সবচেয়ে বড় কথা, উনি আমার অনেক প্রিয় হিরো ছিলেন, আমার মার হিরো ছিলেন, মানে অনেক প্রিয় মার হিরো ছিলেন। আমি জানতাম না, ওনার একটা ছবি যখন খুব ইয়াং কালে ছিল, উজ্জ্বল সাহেব এভাবে বলতেন, তো ওনাকে আমি দেখতে খুব বেশি খুশি পাচ্ছি। আমি জি বল, একটা জিনিস, আমার কিন্তু এই ছবির নাম কিন্তু প্রথমে ছিল, যেমন আমার ডিরেক্টর জনাব বদিউল আলম খোকন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিরেক্টর ইন আওয়ার কান্ট্রি, তো তার হাত ধরে আমার অনেকগুলো সুপারহিট ছবি করা হয়েছে। তো উনি ছবির নাম দিয়েছেন, আমি আসলে ছবির নাম ছিল প্রথমে হিরো, আচ্ছা, তো তারপরে ছবির নাম হলো দ্য আলটিমেট মেগা স্টার, এরকম। তো যখন মেগা স্টার আসলো তখন সবাই আবার বললো যে না, মেগা স্টার তো উজ্জ্বল ভাই, এই নাম দেওয়া যাবে না। তাহলে কি, আমি নাম দিব যে হিরো, আমার সুপারস্টারকে নিয়ে কাজ করবো, আমি নাম দিব হিরো দ্য সুপারস্টার। না সেটা খুবই, তবে আমিও মানে উজ্জ্বল ভাইয়ের মানে অনেক বড় ভক্ত। উনার একটি ছবি ইয়ে করে বিয়ে,
সেটি যতবার দেখানো হয় টেলিভিশনে, যতবার যে কোনো জায়গায় যে গান শোনানো হয়, আমি এটি খুবই উপভোগ করি। যদিও ছবির কাহিনীটি উজ্জ্বল ভাই জানেন যে এমন কিছু অসাধারণ না, কিন্তু আমার কাছে মনে হয় যে অভিনয়ের গুণে, ডায়লগের গুণে, মানে গানের গুণে সেটি অসাধারণ হয়েছিল। একটু কি কিছু না, মানে আমরা তখন যেগুলো ছবি করেছি, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, সাকিব, অপু, আপনাকে সহ। আপনাকে তো দেখলে আমার সবসময় মনে হয় টেলিভিশন স্ক্রিনে যখন দেখি, তখন তো মনে হয় অফ দ্য স্ক্রিন ইউ আর মাচ বেটার দেন আস, এন্ড ইউ আর অলসো ইউর স্মাইল এন্ড প্রেজেন্টেশন তো হিরোদের চেয়ে তো অনেক বেশি heroic। এটা বলা ঠিক হইলো? না না, বলা ঠিক হলো না, আমি আজ ফিল্মের লোক বললাম, কমপ্লিমেন্ট হিসাবে আপনি গ্রহণ করলে খুশি হব। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে যে, আমি যেটা বলি, চলচ্চিত্র হলো তারুণ্যের বিচরণ ক্ষেত্র। বয়স যখন তরুণ থাকে তখন সবকিছু এরকম স্বপ্নের এবং কল্পনার যে নায়ক নায়িকাদের দেখলে মনে হয় সবই সেরকমই। আমার মনে হয় আপনার ইয়ে করে বিয়ে এরকমই একটি বস্তু, কারণ কাহিনীর সঙ্গে ইয়ে করে বিয়ের একটা ব্যাপার আছে, আবার একটা ব্যাপার আছে, প্রেম এবং বিয়ে, এটা তরুণ বয়সে বোধহয় সবারই ভালো লাগে। যাই হোক, কাহিনীটা মানে তখন আমরা যেসব ছবিতে অভিনয় করেছি সেগুলো মূলত কাহিনী নির্ভর ছিল। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমন সাকিবের হিরো দি সুপারস্টার, এখন এটাতে কাহিনী বিন্যাস যেমন আছে, প্রেজেন্টেশনের মধ্যে প্রযুক্তির ব্যবহার আছে, স্টাইল অফ প্রেজেন্টেশন এবং সবকিছু মিলিয়ে ধরেন এখন ওদের অনেক অ্যাডভান্টেজ। আমরা এভাবে বোঝাতে চাই আপনাকে যে, যেমন সিলভার স্পুন নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের আগের জেনারেশন যেমন রহমান, শবনম, আজিম, খলিল ভাই, এরা একটা গ্রাউন্ড তৈরি করে দিয়ে গেছে ফর দি ফিল্ম। আমরা সিলভার স্পুন নিয়ে এসেছি, ওরা কিন্তু একটা গোল্ডেন স্পুন নিয়ে স্ক্রিনে মানে আমাদের ইন্ডাস্ট্রিতে চলে এসেছে। কিন্তু আমরা যে বলি যে চলচ্চিত্রের এখন ভয়াবহ দুঃসময় যাচ্ছে, এটা ওয়েভের মতো, টাইমের মতো। আচ্ছা, হ্যাঁ, এটা ওয়েভ, কখনো উপরে থাকবে আবার নিচে থাকবে, উপরে থাকবে নিচে থাকবে। এটা আমাদের যেরকম, আমার তো অনেক যুগ আমরা দেখেছি, এবং আমি মনে করি যে আমরা লাকি জেনারেশন যে চলচ্চিত্রের যৌবন দেখলাম, চলচ্চিত্রের এখন যে ক্রান্তিকাল, তবে এটা থাকবে বলে আমার মনে হয় না, এটা কেটে যাবে। যেমন একটা সাকিবের আবির্ভাবে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা একটা সময় খুব অশ্লীলতায় ভরপুর ছিল এবং আমরা নিজেরা খুব নিন্দিত হতাম চলচ্চিত্রের লোক। আমি মনে করি সাকিবের কারণেই এই অশ্লীলতা চলে গেছে। ও এত সুন্দর করে হ্যান্ডেল করেছে এটা অন দি স্ক্রিন, এবং দর্শক কিন্তু মোটিভেটেড হয়েই অশ্লীলতাকে টোটালি বর্জন করেছে, এবং সেটা ওর সামনে বলছি না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি একটু বলি যে আমাদের দর্শকরা বলছেন যে শাকিব খান, অপু বিশ্বাস আপনাদেরকে অনেক সুন্দর লাগছে, অপু বিশ্বাস আপনাকে অনেক সুন্দর লাগছে, আপনাকে আলাদা করে বললাম আমি। আমাদের একজন দর্শক শোভন, উনি একটি ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন প্রযোজক শাকিব খানের কাছে যে, আপনি এত টাকার একটি ছবি বানালেন কিন্তু আমরা সেই অর্থে রেডিও বা টিভিতে এরকম প্রমোশনাল কোনো কিছু দেখতে পাচ্ছি না, এর কারণ কি? এর কারণ হচ্ছে, আমি আসলে যেহেতু আমার এটা ফার্স্ট প্রোডাকশন, আমার আসলে অনেক কিছু বোঝার ত্রুটি ছিল, অনেক কিছু হয়তো আমি বুঝতে পারিনি। একটা যে সমস্যা আমার এই ছবিতে হয়েছিল সেটা হচ্ছে যে, আমাদের এই ছবির আউটডোর ছিল হচ্ছে ফার্স্ট লন্ডন। তো লন্ডনের ভিসাগত জটিলতা আমাদের যেটা ছিল, তো ভিসাগত জটিলতা ওভারকাম করে আমরা যখন নাকি যেই সময়টা এসে ভিসাগুলো পেলাম, লন্ডন কালচারাল মিনিস্ট্রি ইনভলভ হয়ে যখন এসে ভিসাগুলো হলো, তখন আসলে যদি লন্ডন আমরা যেতাম তখন তাহলে আর সিনেমাটি এই রোজার ঈদ রিলিজ হতো না। তো সেই ক্ষেত্রে আমাদের লন্ডন না গিয়ে আমাদের থাইল্যান্ডে গিয়ে আমাদের কাজগুলো সারতে হয়েছে। সেই যে ইগুলো আবার ফুটেজগুলো আবার আপনার আমাদের দেশের বাইরে থেকে সেই ডিআই এর কাজ, সিজির কাজগুলো করিয়ে আনতে হয়েছে। তো সময় স্বল্পতার কারণে আসলে সমস্ত কিছু মিলে আর সেভাবে আর কভার করতে পারছিলাম না। যেহেতু আমার লন্ডন নিয়ে 2 মাস সময় নষ্ট হয়ে গেছে, তো সেই অর্থে আসলে প্রচারণাটা, যেখানে আমার ছবি সেন্সার হয়ে কমপ্লিট হয়ে থাকার কথা ছিল রোজার 1 মাস আগে, সেখানে আমি কিন্তু রোজার মধ্যে আমাকে পোস্টের কাজ বারবার ফোন করতে হচ্ছে যে আমার সেই ফুটেজ বাইরে থেকে আসছে কিনা, ফুটেজ ঠিক মতো লাগছে কিনা, আমার হচ্ছে হলের জন্য রেন্ডারিং করা হচ্ছে কিনা, মানে প্রেসারটা এসে এখন পড়ে গেছে। হ্যাঁ, সেজন্য কিন্তু দর্শকরা কিন্তু টিভি কমার্শিয়াল বা রেডিওতে কোন রকম কোন কমিউনিকেশন গুলি আসলে আশা করে। বাট আমি আশা করছি যে আমি আগামী কাল থেকেই আমার এই বাইরের এই ফুটেজগুলো দিয়ে, আমার এই ডিআই এন্ড সিজির এই ফুটেজগুলো দিয়ে, স্পেশালি এফেক্টগুলো, স্পেশালি ফুটেজগুলো দিয়ে আমি কাল থেকেই হয়তো ম্যাসিভ প্রমোশনে যাব।
টিভি প্রমোশনে। অপু, আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে আপনি নিজেকে অনেকখানি বদলে ফেলেছেন কিনা বা কিরকম বদলেছেন যদি একটু বলতেন। আমি অবশ্য জানি যে, কারণ আপনি এর আগের অনুষ্ঠানে এসে বলেছিলেন যে আপনি অনেকখানি ওজন কমিয়েছেন। আপনি কি ওজন কমানোর সেই ধারাবাহিকতাতেই আছেন? আসলে সবচেয়ে বড় কথা যে এক একটা মানুষের ফিজিক্স এক এক রকম হতে পারে, সেটা হচ্ছে গিয়ে বুঝতে হয়। তো আমার যে ব্যাপারটা হচ্ছে যে আমি আমার ফ্যামিলিগত মানে জেনেটিক্যালি আমরা অনেক ফ্যাটি, আমার মা আমার বোন ভাই অনেক ফ্যাটি, তো আমার সেই টেন্ডেন্সিটা আছে। এই জন্য আমি ওটা কন্টিনিউ করছি, যেমন ডায়েট হতে পারে, এক্সারসাইজ হতে পারে, এটা আমি কন্টিনিউ করছি যেহেতু আমি স্ক্রিনে থাকতে চাই। আর লং টাইম ব্রেক দেওয়ার ফিল্মে আসছি, সো এটা তো মাথায় ডেফিনেটলি রাখতে হচ্ছে। লং টাইম ব্রেকটা কি মূলত ওজনের জন্যই ছিল? মূলত মানে আমাকে টোটালি আমাকে চেঞ্জ করার জন্য, সেখানে ওজন হতে পারে, সবকিছু এভরিথিং সবকিছুই চেঞ্জ করার জন্য। আমাদেরকে আরেকটি বিরতি নিতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে আমরা আরো কিছু বিষয় নিয়ে আলাপ করব। উজ্জ্বল ভাই, আপনার সাথে একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি আসলে বিরতির আগে আমি বলছি না, বিরতির পরে ফিরে এসেই আবার এটা করা যাবে। ফিরছি আমরা। এলাম আজকের বাংলাদেশে। উজ্জ্বল ভাই, আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, সেটি আমাদের গবেষক দলের প্রশ্ন, আমারও প্রশ্ন। আমরা এই নিয়ে 4 বার শাকিব খান এবং অপু বিশ্বাসকে পেলাম। শাকিব খান এবং অপু বিশ্বাস, বিশেষ করে শাকিব খান কিন্তু খুবই হাজির জবাব, খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে কথা বলেন, উত্তর দেন। কিন্তু আমরা সিনেমাতে যে শাকিব খান এবং অপু বিশ্বাসকে দেখি, তাদের ডায়লগ, তাদের স্মার্টনেস এই লেভেলের মনে হয় না অনেক সময়। এটা অনেকেই বলে থাকেন, এর কারণ কি বলে আপনি মনে করেন? প্রথম কারণ যেটা, আমরা কিন্তু সিনেমার পর্দায় সাকিব এবং অপুকে দেখি না। আচ্ছা, আমরা সাকিব character অভিনীত একটি চরিত্রে দেখি, অপু অভিনীত একটি চরিত্রে দেখি। খুব ভালো বলেছেন। আর এই চরিত্রগুলো যারা তৈরি করেন, লেখক যারা, এবং এই চরিত্রগুলো ওরা যখন পর্দায় নিয়ে আসে তাদের অভিনয় ক্ষমতার মাধ্যমে, আসলে অভিনেতা অভিনেত্রীকে ব্যবহার করে একজন পরিচালক। আর পরিচালক নির্ভর করে একটা কাহিনীর উপরে, সংলাপের উপরে। এই সমস্ত পরিবেশগতভাবে যখন পর্দায় একজন শিল্পীকে আপনি যদি কারেক্টলি উপস্থাপন করতে না পারেন, তখনই এ ধরনের মানে একটা ফিলিংস তৈরি হতে পারে। আপনার গবেষক দলের কাছে যে প্রশ্নটা আর কি, উনাদের যতটা প্রতিভা আছে অ্যাকচুয়ালি সেই পরিমাণে আমরা তাদের ব্যবহার করতে পারছি না, সেই ব্যবহারকারী নাই। ওরা সেদিক দিয়ে কিন্তু দে আর ভেরি আনফর্চুনেট। আমরা যেমন ধরেন যখন আমরা এসেছি এদেশে জহিরায়ন, খান আতাউর রহমান, মুস্তাফিজ, এহতেশাম, এই যে সুভাষ দত্ত, নারায়ণ ঘোষ, মিতা, এরা বিশাল ধরনের পরিচালক ছিল। তাদের কর্মপদ্ধতি, তাদের চিন্তা চেতনা, একটা ক্যারেক্টারকে পর্দায় আনার জন্য একজন শিল্পীর একটা ক্লোজ আপ নেবে একটা নায়িকা। যেরকম আমার সঙ্গে এক পরিচালক ছিল খুব আপন, সেটা হলো মমতাজ আলী সাহেব। একটা শাবানার ক্লোজ আপ নেওয়ার জন্য সে চিন্তা করে গবেষণা করে যে তাকে একটা ছোট ছোট চেক থাকবে, গ্রামের মেয়ে থাকবে, একটা কুপিবাতি তার চোখের সামনে চলে আসবে, সেইটাতে যে লোকই লাইটিং করতে হবে, সেই ফটোগ্রাফি করতে হবে, এবং শিল্পীও সেইভাবে প্রস্তুত থাকতে হবে। তো সেই পরিবেশ এটা তো পাচ্ছে না এখন। এখন যেটা হচ্ছে সেটা মোটামুটিভাবে একটা চলচ্চিত্র, যেমন ও কষ্ট করে তাকে ছবি প্রযোজনা করতে হচ্ছে, কোনো সাপোর্টিং হ্যান্ড নাই। রাইট, আমার মনে হয় এইটাই। একটা আমাদের দর্শকদের মধ্যে একটা বড় অংশ শাকিব খান আপনার কাছে জানতে চাইছেন যে আপনি আপনার সিনেমাতে যে গানগুলি ব্যবহার করেন, সেখানে তরুণ যারা শিল্পী আছেন, জনপ্রিয় শিল্পী আছেন, হাবিব, হৃদয় খান, এদের কথা বলছেন, তাদের গান আমরা এখনো পাই নাই। তো সেইটা নিয়ে আপনার কোনো চিন্তা আছে কিনা বা আপনি ভেবেছেন কিনা? আমার হিরো দ্য সুপারস্টারে আসলে অনেক তরুণ এই প্রজন্মের আসলে সিঙ্গারদের দিয়ে গাওয়ানো হয়েছে। যেমন আমার একটি গান আরিফিন রুমি করেছে, আরো আরো অনেকেই যারা আছেন ইয়াংদের মধ্যে এখন যারা ভালো করছে তাদের অনেকেই গেয়েছেন। আসলে এখনো আমরা কিন্তু অনেক সীমাবদ্ধতার মধ্যে হচ্ছে সিনেমাটা বানাতে হয়, অনেক লিমিটেশনের মধ্যে আমাদের সিনেমা। এখনো আমাদের অনেক কিছুর সাথে যুদ্ধ করে কিন্তু করতে হয়। আমাদের সিনেপ্লেক্স কালচার যতক্ষণ না অনেক বেশি স্ট্রং হবে ততক্ষণ পর্যন্ত সিনেমা প্রেজেন্টেশন তত বেশি স্মার্ট হবে না। বিকজ আমরা যেই লেভেল থেকে এখন কথাগুলো বলছে বা যারা বলছে, যেই ইয়ে থেকে বলছে, ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু তারা না। ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু হচ্ছে আমাদের তাদের জন্য বানাতে হয় চিন্তা করে, যে আমাদের শহরের বাইরের যে একটা অডিয়েন্স আছে,
দেখা যায় যে আমার আমার সিনেমায় হচ্ছে আমার গল্পটা ভাই এরকম কিন্তু একটু হতে হবে, ভাই একটু এমন কিন্তু থাকতে হবে, ভাই একটু অ্যাকশনটা কিন্তু থাকতে হবে। আর আরেকটা জিনিস যেটা খালেদ ভাই আপনি যেটা জানেন সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রি, উজ্জ্বল ভাই এতক্ষণ যেটা বললেন যে আমরা কিন্তু একটা আমরা একটা কিন্তু ধ্বংস হয়ে যাওয়া ইন্ডাস্ট্রি কিন্তু আমরা পেয়েছি। একদম সেই ধ্বংস অবশেষ থেকে আমরা কিন্তু এইরকম আস্তে 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 আজকে এই বছর এই এতগুলো বছরে আজকে এই যে কিছু ডিজিটাল হল কিছু এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমাদের কিন্তু অশ্লীলতার সাথে ফাইট করতে হয়েছে। ইনফ্যাক্ট এখন পর্যন্ত এখনো কিন্তু এই যে ঈদে আমার হিরো দ্য সুপারস্টার রিলিজ হচ্ছে, দেখা গেছে যে একজন প্রযোজক তারা কিছু অশ্লীল পোস্টার বানিয়ে, দেখা গেলো যে ঢাকার বাইরে আমি ছবি প্রদর্শন করছি, একজন হয়তো খুব অল্প টাকায় সিনেমা বানিয়ে সে ছবিটি বিক্রির জন্য হয়তো অশ্লীল একটা পোস্টার বানালেন, অশ্লীল একটা পোস্টার বানিয়ে আমার সিনেমাটির সাথে আমার পাশে লাগিয়ে দিলেন। তাতে কি হচ্ছে, আমার কিন্তু সেখানে গিয়ে অনেক বাজে কম্পিটিশন করতে হচ্ছে তার সাথে। আমার একটা সুস্থ সিনেমা তার একটা অশ্লীল পোস্টার দিয়ে, তার একটা অশ্লীল কিছু দৃশ্য দিয়ে কিন্তু আমার সিনেমাটার কিন্তু সে ব্যাঘাত ঘটাচ্ছে অনেক। তো এই বিষয়গুলো, কিছু বিষয় যখন নাকি আমরা সব সাইড থেকে যখন একটু সচেতন হয়ে যাবে, তখন দেখবেন আমাদের প্রেজেন্টেশন, আমাদের ছবির গান, আমাদের ছবির গল্প, আমাদের ছবির পোস্টার, আমাদের ছবির এভরি সাইড কিন্তু তখন দেখবেন অন্যরকম হয়ে যাবে, প্রেজেন্টেশনটাই চেঞ্জ হয়ে যাবে। অপু, ভারতীয় বাংলা হিন্দি সিরিয়াল সিনেমার পোশাক ঈদে প্রচুর পরিমাণে বিক্রি হয়। যে আমরা এবার শুনছি একটি বিচিত্র পোশাকের নাম পাখি পোশাক, কারিনা পোশাক। তো আমাদের যারা নায়িকা আছেন তাদের পোশাক খুব বেশি জনপ্রিয় হচ্ছে না, এটি কেন? কারণ অ্যাকচুয়ালি সবচেয়ে কি বলবো, এক্সাম্পল একটাই বলা চলে, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো পণ্য আছে, ওয়ালটন হতে পারে, তারপরে হচ্ছে আপনার আরো কিছু আছে। যেমন আমরা যখনই এটা হাতে নিই মেড বাই বাংলাদেশ, না 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 নিব না, এটা একটা আমাদের হয়ে গেছে কি সাইকোলজি প্রবলেম হয়ে গেছে আমার মনে হয়। সাইকোলজি প্রবলেম যে বাংলাদেশি মনে হয় ভালো হবে না। সো আমরা আমাদেরকে প্রেজেন্ট করি এত ভালোভাবে, এত কষ্ট করি, কেন সেটা হয় না এটা অ্যাকচুয়ালি আমার জানা না। আমার মনে হয় একটু সাইকোলজি প্রবলেম আমাদের বাংলাদেশে প্রত্যেকটা আছে, ইভেন অনেক পাবলিকের মধ্যে এই জিনিসটা ছড়িয়ে গেছে। উজ্জ্বল ভাই, আপনার কাছে আপনি কি অপুর সাথে একমত? কারণ আমি জানতে চাইছিলাম যে আমাদের নায়ক বা নায়িকারা, বিশেষ করে নায়িকারা, কারণ নায়করা তো এক ধরনের ফ্যাশন ট্রেন্ডের মধ্যে দিয়ে যান, তাদেরকে ফলো করা যায়, তারা কি আসলে কোনো ফ্যাশন ট্রেন্ড? একটু আগেই আমি আপনাকে বলেছি, যেমন মনে করেন ওই যে এদেরকে যেটা বললাম যে একটা সিনেমা, এটার মধ্যে কিন্তু কালেকটিভ একটা এফোর্টস এর মাধ্যমে একটি কারেক্ট ছবি তৈরি হতে পারে। সেখানে ড্রেস ডিজাইনার থাকতে হবে, যে অপুর জন্য এক্সক্লুসিভ একটা ড্রেস তৈরি হচ্ছে, সুতরাং সেই ড্রেসটা প্রথম পর্দায় আসবে এবং প্রথম লোকে দেখবে, দেখলে পরে আকর্ষিত হবে। এখন তাদেরকে তো সেই সুযোগটা আমরা দিতে পারছি না। আমাদের যারা ড্রেস ডিজাইনার হিসাবে যাদেরকে নেই, দে হ্যাভ দেয়ার লিমিটেশনস। সো এই লিমিটেশনের মধ্যে পড়ে থেকে আমার মনে হয় না, আদারওয়াইজ ওদেরও যদি সেভাবে যদি আমরা প্রেজেন্ট করতে পারতাম, তাহলে পরে ডেফিনেটলি অপু ওই কারিনার জায়গায় অপু ড্রেস হতো। আরেকটা ব্যাপার হয় যে আমাদেরকে কন্টিনিউ করা হয় না একটা ব্যাপারের প্রতি। আপনি তখনই ফিল করবেন যে একটা জিনিস কন্টিনিউ করতে হয়, কন্টিনিউ করতে করতে তখন পাবলিকদের ভিতরে কিন্তু একটা জন্মে যায় যে জিনিসটা মনে হয় এটা অপুই পড়ছে বা এই জিনিসটা সাকিবই পড়ছে, সেই জিনিসটা কিন্তু আমরা কন্টিনিউ করতে পারি না, এটা আমাদের মিস ইউজ করা হয়। আমি আপনাকে একটা কথা মনে করে দেই, সেটা হচ্ছে যে একটা সময় ছিল, আমরা যখন খুব ইয়াং ছিলাম, তরুণ ছিলাম, রাজেশ খান্না পাঞ্জাবি, এই যে হাই কলার এখন যেসব ডিজাইন পাঞ্জাবি দেখেন না, এটাকে বলাই হতো রাজেশ খান্না পাঞ্জাবি, কারণ উনি পর্দার মধ্যে আসে, ওই গান গায়, ওই ধরনের পাঞ্জাবি পরে এবং সেই এক্সক্লুসিভলি পড়তো। এখন কিন্তু সেই বিষয়টা চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট আমি হিরো দ্য সুপারস্টারের আপনি গিয়ে দেখবেন যে ড্রেস ডিজাইনার কিন্তু সেখানে অনেকগুলো ড্রেস ডিজাইনারের নাম আসবে। আপনার যেমন অপু ড্রেস ডিজাইন করেছে রোমান্টিক গানের জন্য বা সিকোয়েন্সের জন্য, এই ছবিতে দেখবেন অপুকে সম্পূর্ণ অন্যরকম মনে হবে, মনে হবে যে তার ড্রেসগুলো খুব স্পেশাল ড্রেস, এই ড্রেসগুলো কোথায় পাওয়া যায়, আচ্ছা একটু দেখি কোথায় পাওয়া যায়, এরকম কিন্তু মনে হবে, বিকজ ড্রেস ডিজাইনার রাখা হয়েছে, মেনটেন করেছে তার ড্রেস। তো চেঞ্জ হচ্ছে। একটা যে জিনিসটা হচ্ছে আমাদের এখন ডিজিটাল সিনেমার নামে এখন যেটা হচ্ছে যে খুব স্বল্প বাজেটের খুব নিম্নমানের সিনেমার সংখ্যাটা বেশি হয়ে গেছে।
যেটা হওয়া উচিত যে ডিজিটালি বড় সিনেমাগুলো একটু বেশি হওয়া উচিত। এখন কিছু ভালো ভালো প্রযোজনা সংস্থা আছে যারা অনেক ভালো ভালো মুভি করছে ডিজিটালি, তাদের ছবিগুলো চলছে এবং কিন্তু ভালো করছে। আর যেই ছোট বাজেটের ছোট ছোট যেই ছবিগুলো আছে, কিছু অশ্লীল পোস্টার, এই ঈদেও আছে কিছু ছোট ছবি দেখা যায় যে অশ্লীল পোস্টার লাগিয়ে হয়তো প্রদর্শিত হবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে আবার একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়ে যায়, আমরা যে এত কষ্ট করছি কষ্টগুলো মাটি হয়ে যায়। মানে সেগুলি এই বিষয়গুলো ওভারকাম করতে হবে সামহাও আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে। এবার ঈদটাকে যদি প্রোটেকশন দেওয়া যায় তাহলে সবাই যেহেতু আশা করছে এই থেকে ইন্ডাস্ট্রিটা একটা ভালো জায়গায় যাবে। আই হোপ যে নেক্সট ঈদ নাগাদ আমরাও বলতে পারবো যে অপুর একটা ড্রেস ফাইন, আচ্ছা আদার্স হিরোইন অন্যান্য হিরোইনেরও ওইরকম যে তার একটা নিশ্চয়ই আমরা এরকম বলতেই চাইবো। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে দর্শকদের চাহিদা অনুযায়ী আমরা আপনাদের দুজনের কাছ থেকে আপনাদের ঈদ পরিকল্পনা জানতে চাইবো। আর উজ্জ্বল ভাইয়ের জন্য একটি স্পেশাল রিকোয়েস্ট আছে যে আপনার নিয়তির খেলা ছবিটি নিয়ে আপনাকে কিছু বলতে অনুরোধ করেছেন অনেকজন দর্শক। আপনি যদি এটা নিয়ে একটু বলেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব শাকিব খান, আপনি একটু আপনার ঈদের পরিকল্পনা যদি আমাদের সাথে শেয়ার করেন, আমাদের দর্শকদের সাথে ঈদে কি করছেন, ঢাকায় থাকছেন কিনা, দেশে থাকছেন কিনা? আসলে এবার ঈদটা হচ্ছে আমার জন্য অনেকটা হচ্ছে যুদ্ধের মতো, মানে যুদ্ধক্ষেত্রের মতো। তো এবার যেমন আমার অনেক দায়িত্ব, আমার ছবি ঠিকমতো সব জায়গায় পৌঁছলো কিনা, ঠিকমতো প্রদর্শিত হচ্ছে কিনা, ছবির রিপোর্ট কি, ছবির রেজাল্ট কি, তো এই নিয়ে আসলে সকালে নামাজ পড়ার পর আসলে বেরিয়ে যেতে হবে। দেখা যাবে যে প্রথম ফার্স্ট শো কয়টার সময় শুরু হবে? ফার্স্ট শো আফটার নামাজ আই থিংক 10:30 তে আপনার ফার্স্ট শো। 10 to 10:30 আপনি কখন নাগাদ মানে বুঝতে শুরু করবেন ভোটের রেজাল্টের মতো যে ছবিটা রিপোর্টটা কখন নাগাদ আমি আসলে ফার্স্ট শো নাগাদই বুঝতে পারবো। আমি জাস্ট 11 to 11:30 আমি বুঝে যাব যে ছবির রেজাল্ট কি। ছবিটা মাই গড, তাহলে তো আপনি অনেক টেনশনে থাকবেন এই 1-1.5 ঘন্টা। এখন আদার্স আরো আমাদের যেমন এখন আসলে সুস্থ থাকা যায় না, যেমন যুদ্ধের মতো, এই জন্য বললাম। যেমন আমরা এর মধ্যেই যেমন একটু কানে আসে যে অমুক ছবিটা একটা অশ্লীল পোস্টার করেছে, অপোজিশন সেই পোস্টারটা লেগেছে, আমার ছবির এফেক্ট হতে পারে। এই যে বিষয়গুলো, কেউ কোনো অনৈতিক কাজ করছে কিনা, তার ছবির মধ্যে কোনো অশালীন দৃশ্য ঢুকালো কিনা, বা কোনো রকম কুরুচিপূর্ণ কোনো পোস্টার করে আমার হ্যাম্পার করছে কিনা, এই যে বিষয়গুলো সারাদিন যে একটা টেন্স কাজ করে। আবার সেখানে যাও, সেখানকার খবর নাও, কি অবস্থা, পজিশন অপোজিশন, এই সমস্ত কিছু নিয়ে আসলে খুব ব্যস্ত সময় পার করতে হয়। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাও, কোনো কিছু হলো কিনা, এই বিষয়গুলো নিয়ে আসলে এবার ঈদটা আমার আসলে একরকম যুদ্ধের মতোই কাটবে। কিন্তু আপনি বলছিলেন যে এবার হল মালিকরা বা পরিবেশক পরিদর্শকরা খুব উৎসাহ দেখাচ্ছেন আপনার ছবিটা নিয়ে, এই পর্যন্ত আপনি সে ব্যাপারে স্যাটিসফাইড? সে ব্যাপারে আমি এবং গোটা ইন্ডাস্ট্রি স্যাটিসফাই, এবং সবাই খুব স্যাটিসফাই, এবং সবাই খুব মানে আশাবাদী যে এই হিরো দ্য সুপারস্টার দিয়ে ইন্ডাস্ট্রিটা আবার হয়তো আরেক ধাপ এগোবে, এন্ড দেন বড় ছবির আবার একটা রেস শুরু হবে। যে সবাই আজকে হিরো দ্য সুপারস্টার যে লেভেলের বাজেটে হয়েছে, নেক্সট ঈদ আবার দেখা যাবে যে নেক্সট রোজার ঈদ দেখা যাবে যে এর চাইতে অনেক বেশি বাজেটের সিনেমা তৈরি হবে ঈদকে কেন্দ্র করে। এই যে সবার মধ্যে একটা স্পিড, যে বড় ছবি হলে বড় বাজেটের কথা বলছিলেন, আপনি কি আমাদের একটা শেষ উত্তর দিবেন যে এই বাজেটটার অঙ্কটা কি আমাদেরকে বলবেন, শেয়ার করবেন যে এটা কত বড় বাজেটের ছবি? মানে একটা ভালো ছবি বানাতে তো একটা ভালো বাজেট দরকার হয়। আসলে পার্টিকুলারলি সেইভাবে তো অঙ্কটা বলতে পারবো না, বাট একটা ভালো অঙ্ক আসলে একটা ভালো ছবির জন্য খুব বেশি দরকার হয়। খুবই ডিপ্লোম্যাটিক অ্যানসার। অপু, আপনার ঈদ পরিকল্পনা যদি আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন, আপনি ঈদে কি করছেন? অ্যাকচুয়ালি ঈদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সাকিবের প্রথম প্রযোজিত ছবি, আর সাকিবের সাথে আমার এত ছবি হয়ে গেছে, আমি ডেফিনেটলি সাকিবের একজন ভালো ওয়েল উইশার। তো আমিও ট্রাই করব যে সাকিব প্রথম প্রযোজনার ছবিগুলো কেমন কি রেজাল্ট হচ্ছে এটা একটু দেখার চেষ্টা করব, এটাই ঈদের দিন ভাবছি। মানে আপনাদের খোঁজ খবর আমারও রাখতে হবে, দেখি যে আপনাদের টেনশনের ভাগীদার হওয়া যায় কিনা। ভাই, আমরা একদম শেষ পর্যায়ে আপনার নিয়তির খেলা ছবিটি নিয়ে যদি আপনি আমাদের কিছু বলেন, আমাদের অনেকজন দর্শক আসলে এটির ব্যাপারে আপনার কাছে জানতে চাইছেন। নিয়তির খেলা এটার প্রযোজক ছিলেন মরহুম আজমল হুদা মিঠু, আর সম্ভবত পরিচালক ছিলেন, এবং ওটা প্রথম বোধহয় তার পরিচালনা কিরণের, শাহ আলম কিরণ, এখন বেশ নামকরা পরিচালক, তার প্রথম ছবি এটা ছিল। আর এটা নায়িকা ছিল অঞ্জু ঘোষ, সেই সময়ের বেদের মেয়ে জ্যোৎস্না, আমাদের ওই সময় তো খুব একটা মানে অনেক
ব্যবসা সফল একটা ছবি ছিল, অ্যান্ড শি ওয়াজ অলসো গুড আর্টিস্ট। আর আজকের যে আলোচনাগুলো আমরা করলাম আর কি, বিশেষ করে আমাদের হিরোদের সুপারস্টার শাকিব খান এবং তার যে প্রথম প্রযোজিত ছবি, তবে একটা জিনিস আমি অ্যাসিওর করতে পারি এখান থেকে, সাধারণত দেখা গেছে যে যারাই আমরা এই ইন্ডাস্ট্রিতে নায়ক ছিলাম এবং পরবর্তীতে প্রথম প্রযোজনায় এসেছি, ব্যর্থতা কেউ পাইনি। যেমন রাজ্জাক ভাই, আলমগীর, সোহেল রানা, নায়ক উজ্জ্বল, আমি, আমরা সবাই। তো তুমিও নিশ্চিন্ত থাকতে পারো ইনশাল্লাহ। অশ্লীলতা বলো, তোমার বিরুদ্ধাচরণ যেটা বলো, কেউই তোমারটা, কারণ আমি তো ওর ছবিতে অভিনয় করেছি এবং আমার মনে হলো অনেকদিন পরে একটা, আমরা আমাদের সময় যেসব, বিশেষ করে আমার নিজের কোম্পানিতেই আমি ছবি বানিয়েছি অনেক, নালিশ, নসিব, নিয়ত, অনেক বড় ব্যয়বহুল ছবি ছিল এগুলো। তো সেই রকম একটা ফিলিংস আমি এখানে কাজ করতে গিয়ে পেয়েছি এবং আমি আশা করি ইনশাআল্লাহ উপরে আল্লাহ এবং তোমার পরিশ্রম তুমি সফল হবে। আমরাও আশা করব যে আমাদের শুভকামনা থাকলো আপনার ছবির ব্যবসা সফলতা নিয়ে এবং আপনাদের ছবির সাফল্য নিয়ে। আজকের অনুষ্ঠানে আসার জন্য উজ্জ্বল, অপু বিশ্বাস, শাকিব খান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।